শুরু করছি হুমায়ূন আহমেদের একটি অন্যতম উপন্যাস তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে, পর্ব সংখ্যা 2। নবনী ভেবেছিল ডাকবাংলোয় পৌঁছানো মাত্র সে বকা খাবে। তার বাবা, বোন ও খনিজ সম্পদ মন্ত্রী জামিল চৌধুরী নিশ্চয়ই থমথমে মুখে বারান্দায় বেতের চেয়ারে বসে আছেন। তার সামনে একটা হ্যাজাক লাইট, একটু দূরে ওসি সাহেব শুকনো মুখে দাঁড়িয়ে। ওসি সাহেবের পেছনে মাধবদী ইউনিয়নের চেয়ারম্যান সুরুজ মিয়া হাত কচলাচ্ছেন এবং তেলতেলে মুখে হাসছেন। এই মানুষটা ননস্টপ হাসতে পারেন, বকা খেলেও হাসেন। পান খাওয়া লাল দাঁত সর্বক্ষণ বের হয়ে থাকে, তবে তাকে খারাপ লাগে না। মনে হয় ধবধবে সাদা দাঁতে এই মানুষটাকে মানাতো না। নবনীর খোঁজে নিশ্চয়ই লোকজন বের হয়ে গেছে। ডাকবাংলোর সামনে পুলিশের 2জন সেন্ট্রি থাকে, তারা নবনীর খোঁজে গেছে। ঝোপঝাড়ে 5 ব্যাটারির টর্চের আলো ফেলছে। 4 জন আনসারের একটা দল আছে, তারাও নিশ্চয়ই বের হয়েছে। নবনীর মা জাহানারা অস্থির হয়ে পড়েছেন, তার বুক ধড়ফড় করছে। সামান্য উত্তেজনাতেই তার বুক ধড়ফড় করে। নবনী যা ভেবে রেখেছে তার কিছুই হলো না। আজ দিনটা বোধহয় তার জন্যে শুভ। জামিল সাহেব বারান্দায় বসে, তার মুখ গম্ভীর নয়, হাসি হাসি। ওসি সাহেব অ্যাটেনশন হয়ে দাঁড়িয়ে আছেন। সুরুজ মিয়ার পান খাওয়া লাল দাঁত দেখা যাচ্ছে। গেট দিয়ে ঢোকার সময় সেন্ট্রির পুলিশ 2 জন একসঙ্গে স্যালুট দেন। নবনীর অস্বস্তি লাগছে। এরা সবসময় তাকে স্যালুট দেয় কেন? সে তো কেউ না। তার চেয়ে বড় কথা, স্যালুট দিলে নবনীর কী করণীয়? সে কি হাত তুলে সালাম নেবে, না মাথা ঝুঁকিয়ে হাসবে? বাবাকে জিজ্ঞেস করা দরকার, কখনো মনে থাকে না। জামিল সাহেব মেয়েকে দেখে উঁচু গলায় বললেন, কাণ্ড দেখে যা। নবনী কাছে এসে কাণ্ড দেখল। জামিল সাহেবের পায়ের কাছে প্রকাণ্ড এক চিতল মাছ ধরফর করছে। নবনী বলল, কি সর্বনাশ, এত বড় মাছ হয়? সুরুজ মিয়া হাসি মুখে বললেন, হয় আম্মা, কচিত হয়। এরে বলে রাত চিতল, গলাটা লাল। স্যারের ভাগ্যে মাছটা ভালো। নবনী বলল, আপনি এনেছেন এই মাছ? জি আম্মা, সামান্য জিনিসে স্যার খুশি হবেন ভাবি নাই। স্যার খুশি হয়েছেন। আমার একেবারে চোখে পানি এসে গেছে। সুরুজ মিয়ার চোখে আবার পানি এসে গেছে? সত্যি সত্যি পানি? একজন বয়স্ক লোক যার মাথার বেশিরভাগ চুল পাকা, সে এত সহজে কেঁদে ফেলতে পারে? নবনী ভেবে পাচ্ছে না, এই লোকটা আসলেই কাঁদছে, না যে কোনো পরিস্থিতিতে চোখে পানি আনার দুর্লভ ক্ষমতা আয়ত্ত করেছে। জামিল সাহেব দরাজ গলায় বললেন, খুশি হবারই কথা। এত বড় মাছ আজকাল তো চোখে পড়ে না। মাছটার ওজন কত হবে মনে হয়? ওজন করাই নাই স্যার, ওজন করায় নিয়ে আসি। না থাক থাক, দরকার নেই। অবশ্যই দরকার আছে স্যার, আপনার মুখের কথা হুকুমের বাবা। ওসি সাহেব মাছটা ধরেন তো, একলা পারবো না। 2 জন মাছের উপর ঝাঁপিয়ে পড়ল। শূন্যে ঝুলিয়ে যে দ্রুততার সঙ্গে বের হয়ে গেল, তাতে মনে হয় আগামী কয়েক সেকেন্ডের মধ্যে ওজন না নিলে একটা বিপর্যয় ঘটে যাবে। জামিল সাহেব মেয়ের দিকে তাকিয়ে হাসলেন। হাসতে হাসতে বললেন, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? বস আমার পাশে, এখন অনুমান কর। আমার এমএসসি রেজাল্ট হয়েছে? শাহেদ এসেছে। কি বললে? হ্যাঁ শাহেদ। আমি চেয়ারম্যান সুরুজ মিয়ার সঙ্গে গল্প করছিলাম, হঠাৎ দেখি সুটকেস হাতে হেলতে দুলতে কে যেন আসছে। চেহারা দেখছি, তারপরও বিশ্বাস হচ্ছে না। যা ভেতরে যা। নবনী ভেতরে গেল না, বসে রইল। বাবার সামনে থেকে উঠে যেতে এখন লজ্জা লাগছে। জামিল সাহেব বললেন, কি এখন খুশি তো? যা ভেতরে যা। নবনী নিচু গলায় বলল, যাব, তারা তো কিছু নেই। জামিল সাহেব সিগারেটের প্যাকেট বের করতে করতে আনন্দিত গলায় বললেন, ছোটোখাটো ব্যাপার নিয়ে তোরও যে ঝগড়া মাঝে মধ্যে করিস, আমি রীতিমতো আতঙ্কগ্রস্ত হই। তোদের বিয়ের ঝামেলা আমি এবার চুকিয়ে ফেলবো, আর দেরি করা যাবে না। বাবা, তোমাকে তো বলেছি রেজাল্ট না হলে বিয়ে করব না। আচ্ছা, সেটা দেখা যাবে। রেজাল্টের খুব বেশি দেরি আছে বলে তো মনে হয় না। এই সপ্তাহেই বের হবার কথা না? মা আমাকে কফি দিতে বলতো। নবনী উঠে গেল। ঘরের ভেতরে ঢুকতে তার লজ্জা লাগছে। চট করে শাহেদের সামনে সে পড়তে যাচ্ছে না। নিজেকে একটু গুছিয়ে নিতে হবে। চুল এলোমেলো হয়ে আছে, পা ভর্তি ধুলো। নবনী ধরেই নিয়েছিল শাহেদের সঙ্গে তার দেখা হবে না। দেখা হলেও সৌজন্য কথাবার্তার মতো হবে, কেমন আছো, ভালো আছো জাতীয় অর্থহীন আলাপ। জাহানারা রান্নাঘরে সমুচা ভাজছেন, পনিরের সমুচা।
ভাগ্যিস ঢাকা থেকে পনির নিয়ে এসেছিলেন। পনিরের সমুচা শাহেদের খুব পছন্দ। সে মিষ্টি খেতে পারে না। ডাকবাংলো ভর্তি হয়ে গেছে মিষ্টিতে। এত মিষ্টি কী করবেন তিনি জানেন না। ডাকবাংলোয় ফ্রিজ নেই। ইলেকট্রিসিটি যখন আছে একটা ফ্রিজ থাকতে পারত। তিনি ঠান্ডা পানি ছাড়া খেতে পারেন না। শীতকালেও তার বরফের কুচি মেশানো ঠান্ডা পানিই চাই। নবনী রান্নাঘরে ঢুকে বলল, মা, বাবা কফি চাচ্ছে। জাহানারা মেয়ের দিকে তাকিয়ে বললেন, শাহেদের সঙ্গে দেখা হয়েছে? এখনো হয়নি। তুই এতক্ষণ ছিলি কোথায়? একটু ঘুরতে গিয়েছিলাম। শাহেদ এসেছে শুনেছিস? হ্যাঁ, আমি কিন্তু তোর বাবাকে বলেছিলাম শাহেদ চলে আসবে। আজ সকালেও কেন জানি মনে হয়েছে। তোমার অসাধারণ ইএসপি ক্ষমতার জন্য অভিনন্দন। এখন বাবাকে কফি করে দাও। কফি দেওয়া যাবে না, সবাইকে একসঙ্গে চা নাস্তা দেব। তুই যা, শাহেদের সঙ্গে কথা বলে আয়। তোমার কোনো সাহায্য লাগবে না? না, সাহায্য লাগবে না। আমি কবে তোর সাহায্য নিয়েছি? তুই রান্নাঘর থেকে যা তো। রান্নাবান্নার ব্যাপারে জাহানারা কারোই সাহায্য নেন না। ডাকবাংলোয় একজন বাবুর্চি আছে। তিনি নিজেও তাদের অনেক দিনের পুরনো বুয়া মিলুকে সঙ্গে এনেছেন। এরা কেউ কিছু করছে না, শুকনো মুখে দূরে দূরে ঘুরছে। এদের কারোরই খাবার কোনো জিনিসে হাত দেওয়ার হুকুম নেই। জাহানারার খারাপ ধরনের সূচিবায়ু আছে, নিজে তা স্বীকার করেন না। কেউ এই প্রসঙ্গে কিছু বললেও রেগে যান। বাবুর্চিকে দিয়ে খাবার জিনিসে হাত না দেওয়ানোর পেছনে তার বক্তব্য হচ্ছে, হাত দিয়ে তারা কখন কি করে তার ঠিক আছে। কিছুক্ষণ আগেও হয়তো নাক ঝেড়ে এসেছে। বেশিরভাগ মানুষই নাক ঝাড়ার পর হাত ধোয় না, মুছে ফেলে। আর যদি বা ধোয়, কজন সাবান ব্যবহার করে? এরা অন্য জিনিসে হাত দিচ্ছে দিক, কিন্তু খাবার জিনিসে হাত দেবে, সেই খাবার আমি খাবো তা হবে না। মিলু বলল, আপনার গরম লাগতেছে, সমুচা আমি ভাজি। জাহানারা বললেন, না, তুই দূরে থাক, এই ঘর থেকে চলে যা। মিলু একটু সরে গেল, কিন্তু ঘর থেকে বের হলো না। মিলু প্রায় 20 বছর ধরে তাদের সঙ্গে আছে। 10 বছর বয়সে ভিক্ষা করতে এসেছিল। জাহানারা তার সুন্দর মুখ দেখে অবাক হয়ে বললেন, ভিক্ষা করছিস কেন? বাসায় কাজ করবি? মিলু বলল, না। তিনি মেয়েটাকে একটা জামা দিলেন, 5টা টাকা দিলেন, বলে দিলেন, যদি কাজ করতে ইচ্ছে হয় চলে আসিস। মেয়েটা পরের দিনই চলে এলো। তিনি বললেন, কী রে, থাকবি? নাম কি তোর? কুদরতি। কুদরতি কোনো নাম না, তোর নাম এখন থেকে মিলু, বুঝেছিস? হ্যাঁ। হ্যাঁ না, বল জি। জি। পা ছুঁয়ে সালাম কর। মিলু পা ছুঁয়ে সালাম করল। জাহানারা বললেন, তোর চেহারা ছবি সুন্দর, তুই ভালো মতো থাক, তোর ভালো হবে। বয়সকালে বিয়ে দিয়ে দেব। তোর বয়সী মেয়ে পথে ঘাটে ঘোরাও ঠিক না। থাকবি তো ঠিক মতো? না বল। জি। জি। ভালো মতো থাকবি, আদব কায়দা শিখবি, কাজকর্ম শিখবি। সময়কালে আমি টাকা পয়সা খরচ করে বিয়ে দেব। জি আচ্ছা। জাহানারা তার কথা রেখেছেন। মিলুর বিয়ে দিয়েছেন তাদের ড্রাইভার রহমতের সঙ্গে। বিয়ের পরেও মিলু ঘরেই আছে। ছেলেপুলে হয়নি, একদিক দিয়ে সুবিধাই হয়েছে। ছেলেপুলে হয়ে গেলে নিজের কাছে রাখতে পারবেন না, যেখানে যান নিজের সঙ্গে রাখেন। শাহেদকে কোথাও দেখতে পাওয়া গেল না। ডাকবাংলোর সর্বপশ্চিমের ঘরটা নবনীর ছোট বোন শ্রাবণীর। আর 3 মাস পরেই তার আইএসসি ফাইনাল পরীক্ষা। ছুটি কাটাতে এসেও সে নিরিবিলি পড়বে, এই অজুহাতে ডাকবাংলোর সবচেয়ে সুন্দর ঘরটা নিয়ে নিয়েছে। এই ঘরটা নাকি নিরিবিলি। তার ঘরের সঙ্গে বারান্দাটা নদীর দিকে, বারান্দায় দাঁড়ালেই নদী দেখা যায়। শীতকাল বলেই নদী শুকিয়ে এতটুকু হয়ে গেছে। নদীর চেয়েও যা চোখে পড়ে তা হলো নদীর চর। চাঁদের আলোয় বালির চর চিকচিক করে, অদ্ভুত লাগে দেখতে। শ্রাবণী এখানে আসার আগে 2 সুটকেস ভর্তি বই নিয়ে এসেছে। এক সুটকেসে পাঠ্য বই, এক সুটকেসে গল্প বই। পাঠ্য বইয়ের সুটকেসের তালা খোলা হয়নি, গল্প বইয়ের সুটকেস খোলা হয়েছে। সে ক্রমাগত গল্পের বই পড়ে যাচ্ছে। প্রতিটি বই তার আগেই পড়া, একবার না কয়েকবার করে পড়া। তারপরেও এমনিভাবে পড়ছে যেন নতুন বই। নবনী ঘরে ঢুকে দেখল শ্রাবণী খাটে পা ঝুলিয়ে অদ্ভুত ভঙ্গিতে বসে আছে। তার হাতে বই, গলায় লাল রঙা মাফলার,
শ্রাবণীর গলায় লাল রঙা মাফলারের মানে হলো টনসিলের সমস্যা হয়েছে। কিছুদিন পর পর তার টনসিলের সমস্যা হয়, ঢোক গিলতে পারে না। সে কাউকেই কিছু বলে না, একটা লাল মাফলার গলায় পেঁচিয়ে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। নবনী বলল, তোর কি গলা ব্যথা? শ্রাবণী বই থেকে মাথা না তুলে বলল, জ্বর আসেনি তো? গাল লাল লাগছে? এসেছে 101.5। কি পড়ছিস? নির্বাচিত ভূতের গল্প। এখন পড়ছি পরশুরামের মহেশের মহাযাত্রা। আজকে সারাদিনই বই পড়লি? মাঝখানে একবার বাবা মাছ দেখতে ডাকলেন, মাছ দেখলাম। বাবাকে খুশি করার জন্য বিকট চিৎকার দিলাম, ও মা গো, এটা কি মাছ নাকি ওয়াক্থু? মাছ এত বড় হয়? নবনী হেসে ফেলল। শ্রাবণী হাসল না, পা নাচাতে লাগলো। নবনী বলল, যত দিন যাচ্ছে তুই ততই একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার হয়ে দাঁড়াচ্ছিস। ব্যাপারটা কেউ লক্ষ্য করছে না। শ্রাবণী হাই তুলতে তুলতে বলল, কেউ যে করছে না তা না, কেউ কেউ করছে। আচ্ছা আপা, এখন তুমি যাও। ভূতের গল্প এক নাগাড়ে পড়তে হয়, মাঝখানে ইন্টারাপশন হলে পড়াই মাটি। মনে হচ্ছে তুমি শাহিদ ভাইকে খুঁজছো, খুঁজে না পেয়ে বিব্রত বোধ করছো, কাউকে মুখ ফুটে জিজ্ঞেসও করতে পারছো না। উনি গোসল করার জন্য কুয়োতলায় গেছেন। ডাকবাংলোয় একটা কুয়ো আছে, তুমি জানো কি না জানি না। কুয়ার পানি অসম্ভব পরিষ্কার। শাহেদ ভাই সেই পরিষ্কার পানিতে গা ধুবেন। এই ঠান্ডায় কুয়ার পানি? হ্যাঁ, উনার যেহেতু টনসিলের সমস্যা নেই, ঠান্ডার পানিতে কিচ্ছু হবে না। কুয়ার পানিতে গোসলের বুদ্ধি কি তুই দিয়েছিস? শ্রাবণী পা নাচাতে নাচাতে বলল, গতকাল কুয়ার পানিতে আমি গোসল করে ঠান্ডা লাগিয়েছি, আজ লাগাবেন শাহেদ ভাই। আপা, এখন কি তুমি যাবে? গল্পটা শেষ করতে চাই। তুমি এক কাজ করো, কুয়ার পাড়ে চলে যাও, আমার বারান্দা দিয়ে নামার সিঁড়ি আছে, এসো তোমাকে দেখিয়ে দিচ্ছি। দেখাতে হবে না। নবনী কী করবে ঠিক ভেবে পেল না। শেষ পর্যন্ত কুয়াতলার দিকে রওনা হলো। ডাকবাংলোর জায়গাটা অনেক বড়, কাটা তার দিয়ে ঘেরা, পেছনে রীতিমতো আম কাঁঠালের বাগান। নবনীরা দুদিন পার করে দিয়েছে, এখনও ডাকবাংলোর চারপাশে ভালো করে দেখা হয়নি। সে জানতই না এদের কুয়োতলাও আছে। ডাকবাংলোয় সাধারণত কুয়া থাকে না।